পশ্চিমবঙ্গে কিন্তু আপনি দেখবেন একটা ঘরানা, যেটা সংঘের ঘরানা, সেটা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সিলেকশন হবে নরেন্দ্র মোদী যখন দিল্লিতে ক্ষমতায়, অর্থাৎ যখন ডবল ইঞ্জিন সরকারের সম্ভাবনাটা তৈরি শুরু হয়। এবার সুতরাং এই যে বিজেপির উত্থান, তো সেই উত্থানের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিজেপির ইতিহাসে একটা বিশেষ জায়গা আছে। ১ নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, ২ নম্বর অরূপ বিশ্বাস, ৩ নম্বর সুজিত বোস। লোকে হৈ হৈ করে ওঠে, সুজিত বোস হাঁটতে পারেন জনসংযোগ। ইন্ডিয়া বিভিন্ন রকম নীতি, শেয়ার মার্কেটে যে গ্রোথটা মানুষের ওয়েলথের হচ্ছে, এখন তো শুধু রোজগার শেয়ার মানে চাকরি থেকে হয় না, শেয়ার মার্কেট থেকেও হয়, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, তো মানুষেরা সমর্থক। সুতরাং এই সেগমেন্টের ভোটটা বিজেপির দিকেই যাওয়ার কথা ছিল, গেছে। এটা বুঝেছিলেন যেদিন যেদিন ঈদের মঞ্চে দাঁড়িয়ে গত বছর বলেছিলেন হিন্দু ধর্মটা নাকি গান্ধা ধর্ম। যদি ৫১ লক্ষ কমা আর ৩০ লক্ষ বাড়া দুটোকে মিলিয়ে দেন, তাহলে নতুন ভোটার এবার হচ্ছে ৮১ লক্ষ। তার মধ্যে যে ৬৬% মানুষ দেখা যায় যে এসআইআরকে সমর্থন করছে বাংলায়, তার অর্থ এটাই দাঁড়ায় বাংলার হিন্দুরা এসআইআরকে সমর্থন করে। এবার এসআইআরে ২০২১-এর তুলনায় ৫১ লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে। এই যে মানুষগুলোর নাম বাদ গেল, এটা নিয়ে হৈ হৈ বেশি করেছে তৃণমূল, তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ঠিক ভুল পরের কথা, এটা তৃণমূলের সমর্থকরাই বেশি বাদ গেছে। হিন্দু মধ্যবিত্ত ভোটার যারা আগে ভোট দিত না, এবার যারা ভোট দিয়েছে অধিকাংশই এসআইআর এর কারণে, সেই ভোটাররা কিন্তু খেলাটা শেষ করে। পারফরমেন্সটাকে বিজেপি অনেকটা কর্পোরেট সংস্থার মতো চলে, যেখানে পারফরমেন্সকে রিওয়ার্ড করা হয়, আনুগত্য করা হয়। মানে মোদী অমিত শাহর সময় যে বিজেপি, তো এই পারফরমেন্সকে আমার মনে মোদী ও অমিত শাহ শাসক দলের একেবারে স্থাবকতা করার প্রয়োজন তাদের হয়নি। কিন্তু বর্তমান যারা আর্টিস্ট, সেটা কোয়েল মল্লিক হোক কি শুভশ্রী হোক কি আজকে রাজ চক্রবর্তী হোক, এরা প্রত্যেকেই স্থাবক। বিশেষ করে বাংলাদেশের সীমান্তে যদি কাঁটাতারের বেড়া না দেওয়া যায় ঠিকভাবে, এটা ইমপ্লিমেন্টেড না হয়, তাহলে ভারতবর্ষের বিপদ, শুধু পশ্চিমবঙ্গের বিপদ নয়। সেখানে সুরক্ষা এবং অর্থনীতি দুটো দিক থেকেই পশ্চিমবঙ্গের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং সেখানে একজন পরিপক্ক এবং অভিজ্ঞ মানুষের, যে সংঘের আদর্শে বিশ্বাস করে, সেই মানুষটার প্রয়োজন বোধহয় আছে। স্যার, বিগত কয়েকদিন ধরে বাংলা একটাই প্রশ্ন, প্রত্যাবর্তন না পরিবর্তন। অবশ্য আপনাদের মতো কিছু রাজনৈতিক বিশ্লেষক যারা বলেছিলেন যে হ্যাঁ, পরিবর্তন এবার হচ্ছে। প্রথমত আপনার কথা মিলে গেল, এইরকম ফলাফল আশা করেছিলেন আপনি, সেই রকম ফলাফল হলো। মূলত কী কী পয়েন্ট দেখছেন যার কারণে আপনি পরিবর্তনের আভাস দিয়েছিলেন? আপনার হয়তো 14ই নভেম্বর গত বছরের কথা মনে আছে, সেদিন আপনি এসেছিলেন এবং সেদিন বিহারের নির্বাচনের ফল বেরিয়েছিল, আমার কথা হুবহু মিলে গেছিল। আর সেদিনই আমি বলেছিলাম বাংলায় ভারতীয় জনতা পার্টি ১৮০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। অনেকে একেবারে আতঙ্কিত হয়ে গেছিলেন, বাংলায় ১৮০-র বেশি ভারতীয় জনতা পার্টি প্রচণ্ড ভাইরাল হয়ে গেছিল, কিন্তু সেটাই কিন্তু মিলে গেল। আর আপনার এপ্রিল মাসের ১৯ তারিখ সম্ভবত আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি যে ২০৫টা আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি আসতে চলেছে, ২০৬টা পেয়েছে ভারতীয় জনতা পার্টি এখন অব্দি যা খবর। সুতরাং এটা মিলল, তার কারণ হচ্ছে আমি একটা বৈজ্ঞানিক ভিত্তিতে কথাগুলো বলেছিলাম, কোনো সমর্থন, কোনো বিদ্বেষের ভিত্তিতে নয়। আপনি ভাবুন, এবার এসআইআরে ২০২১-এর তুলনায় ৫১ লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে। এই যে মানুষগুলোর নাম বাদ গেল, এটা নিয়ে হৈ হৈ বেশি করেছে তৃণমূল, তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ঠিক ভুল পরের কথা, এটা তৃণমূলের সমর্থকরাই বেশি বাদ গেছে। অর্থাৎ 80% এই ৫১ লক্ষের তৃণমূলের সমর্থক হতে পারে, এই সম্ভাবনাটা খুব প্রবল, যেটা মানে ৪২-৪৩ লক্ষ তৃণমূলের সমর্থকের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে, এবার বাদ গেছে ৫১ লক্ষের বেশি মানুষের নাম, অথচ ভোট পড়েছে ৩০ লক্ষের বেশি। এবার আপনি যদি ৫১ লক্ষ কমা আর ৩০ লক্ষ বাড়া দুটোকে মিলিয়ে দেন, তাহলে নতুন ভোটার এবার হচ্ছে ৮১ লক্ষ। এই ৮১ লক্ষ ভোট কার দিকে গেছে, এটাই প্রশ্ন। দুটো সম্ভাবনা ছিল। একটা সম্ভাবনা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে এরা ভোট দিয়েছে, কিন্তু আমি যদি বিহারের দিকে তাকাই, বিহারে কিন্তু এসআইআর এর পরই নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে কেউ এসআইআর এর বিরুদ্ধে ভোট দেয়নি, উল্টে ভারতীয় জনতা পার্টি এসআইআর হওয়ার পর ২০০ অতিক্রম করে গেছিল, যেটা ছিল এসআইআর এর প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন। সুতরাং বাংলায় ব্যতিক্রম হওয়ার কোনো কারণ ছিল না। বিহার যেখানে পাশের রাজ্যে হয়নি, অর্থাৎ বাংলার মানুষ কেন এসআইআর এর বিরুদ্ধে চলে যাবে, সেখানে দাঁড়িয়ে আমি একটা সার্ভে দেখেছিলাম, যে সার্ভেটা করেছিল একটি তৃণমূলপন্থী চ্যানেল এবং ভোট ভাইব বলে সংস্থা, আমি তৃণমূলপন্থী চ্যানেলটার নাম বলছি না, কিন্তু ভোট ভাইব বলে সংস্থা সার্ভেটা করেছিল। তাতে দেখা গেল ৬৬% বাংলার মানুষ মনে করছে এসআইআর হচ্ছে রুটিন অ্যান্ড রিকোয়ার্ড। এবার এই ৬৬ ফিগারটা খুব ইন্টারেস্টিং, কারণ অনেকেই মনে করে বর্তমানে সংখ্যালঘু জনসংখ্যার অনুপাত হচ্ছে ৩৪%, ৩৩-৩৪, আর হিন্দু জনসংখ্যা হচ্ছে ৬৬-৬৭। সুতরাং তার মধ্যে যে ৬৬% মানুষ দেখা যায় যে এসআইআরকে সমর্থন করছে বাংলায়, তার অর্থ এটাই দাঁড়ায় বাংলার হিন্দুরা এসআইআরকে সমর্থন করছে। এটা খুব স্পষ্ট হয়ে গেল আমার সামনে যে একটা হিন্দু ভোট কনসলিডেশন হচ্ছে বাংলায়, এবং এই হিন্দু ভোটটা মূলত প্রতিষ্ঠান বিরোধী ভোট। তাহলে দ্বিতীয় সম্ভাবনাটা কি, যে এই যে ভোট বাড়ার, যে ৮০ লক্ষ ৮১ লক্ষ নতুন ভোটার ভোট দিলেন, এটা প্রতিষ্ঠান বিরোধী ভোট। এবার যেটা তফাৎ হয়েছে, হিন্দু মধ্যবিত্ত বাঙালি ভোটাররা অধিকাংশই ভোট দিতেন না আগে, সংখ্যালঘু ভোটাররা ভোট দিতেন,
নিম্নবিত্ত ভোটাররা ভোট দিতেন, কিন্তু মধ্যবিত্ত বাঙালি ভোটাররা ভোট দিতেন না। এবার এসআইআর এর ফলে যেটা হয়েছে, এই মধ্যবিত্ত বাঙালি ভোটারদের মনে হয়েছে ভোট না দিলে আমার নামটা ভোটার লিস্ট থেকে কেটে যেতে একটা পারে, ভয় ছিল। ভয় ছিল, ফলে তারা ভোট দিতে গেছে। এই মধ্যবিত্ত বাঙালি ভোটাররা কিন্তু তৃণমূল বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী এবং তৃণমূল বিরোধী, বিশেষ করে তৃণমূল বিরোধী। এদের ভোটটা যখন পড়েছে, স্বাভাবিকভাবেই অল্টারনেটিভ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর সমর্থকেরা সাধারণত। সুতরাং এই যে মিডল ক্লাস বুম সারা ভারতে হচ্ছে, এর একটা বড় কারণ মোদীর নীতি, বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে মেক ইন ইন্ডিয়া, বিভিন্ন রকম নীতি, শেয়ার মার্কেটে যে গ্রোথটা মানুষের ওয়েলথের হচ্ছে, এখন তো শুধু রোজগার শেয়ার মানে চাকরি থেকে হয় না, শেয়ার মার্কেট থেকেও হয়, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, তো মানুষ এরা সমর্থক। সুতরাং এই সেগমেন্টের ভোটটা বিজেপির দিকেই যাওয়ার কথা ছিল, গেছে। ফলে এই যে ভোটাররা যারা ভোট দিত না, তারা যখন ভোট দিতে শুরু করলো এসআইআর এর ফলে, বিজেপি একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল। আর যখন যারা অবৈধ ভোটার বা যারা তৃণমূলের ভোটার তৃণমূল দাবি করছে, দুটোই সত্যি হতে পারে, অবৈধ ভোটাররা তৃণমূলকে ভোট দিত, তাদের নাম বাদ গেল, বিজেপি আরেকটা অ্যাডভান্টেজ পেয়ে গেল। কিন্তু হিসেবটা সহজ ছিল। বিজেপির আগেরবার ভোট ছিল 38% মতো, 2021-এর কথা বলছি, তৃণমূল ছিল 48% মতো। আপনি দেখুন ভোটটা হয়তো বেড়ে 45% মতো হয়েছে, আর তৃণমূল হয়তো কমে ওই 41-42% নেমে এসেছে সম্ভবত, আমি এক্সাক্ট ফিগার চেক করিনি। তো সেই সম্ভাবনা এটা খুব ক্লিয়ার ছিল। যারা পক্ষপাতিত্ব করেন, মুশকিল হচ্ছে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকই পক্ষপাত দুষ্ট, একেবারে স্পষ্ট পক্ষপাত দুষ্ট। কী বেনিফিট তারা পান আমি জানি না বিভিন্ন দলের থেকে। তারা একবার এটা বলেন, আরেকবার ওটা বলেন, একবার বলেন এ জিতছে, বড়ক্ষণে মনে ওটা বললাম না, ওটা ও জিতছে। আমি তো সেরকম বলার প্রশ্ন নেই, আমি তো তথ্যের ভিত্তিতে কথা বলি। আমি ভারতীয় জনতা পার্টি থেকে এক পয়সা একটা কোনো বেনিফিট নিই না, তৃণমূল কংগ্রেস থেকেও নিই না, কারো বিরুদ্ধে বা পক্ষে বলতে আমার কোনো অসুবিধা নেই। সুতরাং এই পক্ষপাত দুষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা বাজারে একটা কী বলবো, যেটা সহজ ব্যাপার ছিল সেটাকে কমপ্লিকেট করে দিয়েছে, এবং তৃণমূল কংগ্রেসকেও এরা বিভ্রান্ত করেছে। কারণ এই তৃণমূল কংগ্রেসের অনেকে এরা উপদেষ্টা, তারা যখন তৃণমূল কংগ্রেসের নেতাদের বুঝিয়েছে তোমরা জিতছো, যেখানে নির্বাচনটা তারা হারছে। আমি বারবার বলছি কলকাতায় আপনি দেখুন আমার লেখা 6টা আসন বিজেপি পাবে, 5টা আসন তৃণমূল পাবে, সেটাই হলো। আমি বারবার বলছি 3জন মন্ত্রী অন্তত হারছেন, 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর অরূপ বিশ্বাস, 3 নম্বর সুজিত বোস। লোকে হই হই করে ওঠে সুজিত বোস হারতে পারেন, জনসংযোগ। আমি বললাম জনসংযোগে আজকাল ভোট হয় না, জনসংযোগটা সেই 20 বছর আগের কনসেপ্ট। আজকে ভোট হয় মানুষের ক্রেডিবিলিটিতে, আর জনসংযোগের মাধ্যম এখন মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট নয়, সোশ্যাল মিডিয়া। সুতরাং এটা তো ভারতবর্ষটাই পরিবর্তন হয়ে গেছে। কেউ বলবেন অরূপ বিশ্বাসের কি নেটওয়ার্ক, কি এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আমি বললাম সেখানে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের নাম যেভাবে জড়িয়েছে, এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যেভাবে রাহুলের মৃত্যুতে নাম জড়িয়ে গেছে, যেটাকে কাভার আপ করার চেষ্টা করেছে টালিগঞ্জের আর্টিস্টরা। ইনফ্যাক্ট অধিকাংশ টালিগঞ্জের আর্টিস্টকেই পক্ষপাত দুষ্ট মনে করছে, তৃণমূল বলে মনে করছে মানুষ। সেই জন্য বাংলা সিনেমা চলছে না, তারা মনে করছে এরা আর আর্টিস্ট নেই, এরা শিল্পী নেই। উত্তম কুমারকে কখনো এইসব করতে হয়নি, সুচিত্রা সেনকে কখনো এইসব করতে হয়নি, অপর্ণা সেনকেও করতে হয়নি। উনি আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলন একটা নীতির ভিত্তিতে হয়েছে। এভাবে একটি শাসক দলের একেবারে স্থাবকতা করার প্রয়োজন তাদের হয়নি। কিন্তু বর্তমান যারা আর্টিস্ট, সেটা কোয়েল মল্লিক হোক, কি শুভশ্রী হোক, কি আজকে রাজ চক্রবর্তী হোক, এরা প্রত্যেকেই স্থাবক, একেবারে স্পষ্ট স্থাবকতা। আপনি হিন্দু ভোটের কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কি কফিনের শেষ পেরেকটা সেই দিনই পুঁতে দিয়েছিলেন, যেদিন মেট্রো চ্যানেল থেকে বলেছিলেন একটা বিশেষ সাম্প্রতি উস্কানি তিনি দিয়েছিলেন সাম্প্রদায়িকমূলক, এটাই শেষ পেরেক ছিল? হ্যাঁ, ওটা শেষ পেরেক ছিল। প্রথম পেরেকটা বুঝেছিলেন যেদিন ঈদের মঞ্চে দাঁড়িয়ে গত বছর বলেছিলেন হিন্দু ধর্মটা নাকি গান্দা ধর্ম। আমার বিশ্বাস ভারতীয় যারা মুসলমান তারা হিন্দুদের পছন্দ করেন, ভালোবাসেন, তাই তারা ভারতবর্ষে আছেন। ভারত হিন্দু দেশ, হিন্দু মেজরিটি দেশ, তা সত্ত্বেও তারা আছেন। মুসলমানরাও এটাকে ভালোভাবে দেয়নি, কিন্তু তারা কিছু বলতে পারেনি ভয়। এবং অন্যদিকে তিনি যখন বলেছিলেন পূর্ণকুম্ভে যখন কিছু মানুষ মারা গেল, পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, অথচ যখন মক্কা মদিনায় হজে মানুষ মারা যাচ্ছে তিনি সে ব্যাপারে কথা বলেন না। এটা হিন্দুরা ভালোভাবে নেয়নি। আর শেষ পেরেক আপনি ঠিকই বলেছেন, একটা কমিউনিটি আছে সে ঘিরে ফেললে 1 মিনিটে খেলা শেষ করে দেবে, এইসব উস্কানি যখন দিয়েছেন, তখন ভোটাররা নিশ্চিত করে তারা 1 সেকেন্ডে ভোটের বাক্সে খেলা শেষ করে। হিন্দু ভোটার, হিন্দু মধ্যবিত্ত ভোটার যারা আগে ভোট দিত না, এবার যারা ভোট দিয়েছে অধিকাংশই এসআইআর এর কারণে, সেই ভোটাররা কিন্তু খেলাটা শেষ করে দিয়েছে। কিন্তু স্যার এখন মমতা বন্দ্যোপাধ্যায় অতীত, তৃণমূল সরকার অতীত, বিজেপি সরকার গঠন হবে, বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রিত্ব তারা এইখানে আসছেন, বঙ্গে আসছেন, মুখ্যমন্ত্রী মুখ্যে হবে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক যেমন হিসেবে এটা ডবল ইঞ্জিনের সরকার। প্রথম বুঝুন, মহারাষ্ট্রে যেভাবে ডবল ইঞ্জিনের সরকার ছিল, মধ্যপ্রদেশে যেভাবে ডবল ইঞ্জিনের সরকার ছিল, গুজরাটে যেভাবে দীর্ঘদিন ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, এটা ডবল ইঞ্জিনের সরকার। গুজরাটে মুখ্যমন্ত্রীর মুখকে আমার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, আমরা কেউ জানি। মুখ নরেন্দ্র মোদী। ডবল ইঞ্জিনের সরকার মানে একটা মুখ হচ্ছে মোদী, আরেকটা মুখ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি হবেন সেটা বড় কথা নয়। শুভেন্দু অধিকারী হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য হতে পারেন, বাইরের রাজ্যের সভাপতি, যদিও নির্বাচনে দাঁড়াননি, উপনির্বাচনে দাঁড়াতেই পারেন। কারণ শুভেন্দু অধিকারীকে একটা আসন ছেড়ে দিতে হবে, তিনি সম্ভবত নন্দীগ্রামটা ছেড়ে দেবেন, সেখানে শ্রমিক ভট্টাচার্য দাঁড়িয়ে নির্বাচিত হতে পারেন। সুকান্ত মজুমদার হতে পারেন, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের সভাপতি ছিলেন, উত্তরবঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, তিনি হতে পারেন। আবার স্বপন দাশগুপ্ত
সেনগুপ্ত হতে পারেন, বিদগ্ধ একজন অর্থনীতির বিশেষজ্ঞ এবং একজন ভালো জার্নালিস্ট, তাকেও করা হতে পারে। অগ্নিমিত্রা পালের মতো কোনো মহিলা মুখ হতে পারেন, অনেকেই হতে পারে। সেই সম্ভাবনাগুলো অনেক কিছু। রূপা গাঙ্গুলি হতে পারেন, কিন্তু সেটা আমি দেখছি না। আমায় যদি জিজ্ঞেস করেন সম্ভাবনার দিক থেকে শুভেন্দু অধিকারী বাকিদের থেকে এগিয়ে আছেন। কেন বলছি? কারণ শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রে দাঁড়িয়েছেন, একমাত্র নেতা, সুতরাং তার গুরুত্বটা একটু বেশি। 2 নম্বর, তিনি শুধু দাঁড়াননি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এর বেশি মার্জিনে হারিয়েছে। এটা কিন্তু এটা তো একটা ভালো পারফরমেন্স। সেই পারফরমেন্সটাকে বিজেপি অনেকটা কর্পোরেট সংস্থার মতো চলে, যেখানে পারফরমেন্সকে রিওয়ার্ড করা হয়, আনুগত্যকে নয়। মানে মোদি অমিত শাহর সময় যে বিজেপি, তো এই পারফরমেন্সকে আমার মনে হয় মোদি এবং অমিত শাহ এটাকে রিওয়ার্ড করতে চাইবেন, এটাতে দৃষ্টান্ত তৈরি হয়। ভোটে যদি কেউ ভালো ফল করে সে ভালো জায়গা পাবে, সহজ ব্যাপার। তো সেই ক্ষেত্রে শুভেন্দুর সম্ভাবনাটা কিন্তু বাকিদের থেকে বেশি, কিন্তু বাকিরাও হতে পারে, যেটাকে উড়িয়ে দেওয়া যায়। একদম স্যার, বরাবরই আমরা দেখেছি আপনি ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন, সেই সমস্ত স্টেটে আমরা দেখেছি একটা চমক অবশ্যই থাকে বিজেপির তরফ থেকে, কি মুখ্যমন্ত্রী মুখ হলো, এইখানে কি সেরকম চমক আশা করছেন আপনি? না, এটা আশা করছি না, কারণ অন্য স্টেটের সাথে পশ্চিমবঙ্গকে উড়িয়ে ফেলবেন না। বিজেপির আজকের বিজেপি যেটা, সেটার প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে জনসংঘ রূপে, এবং প্রতিষ্ঠা হয়েছিল পশ্চিমবঙ্গে একজন মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। বিজেপির দুর্ভাগ্য, পরবর্তীকালে পশ্চিমবঙ্গেই তাদের সংগঠন দুর্বল হয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে তারা কোনো শক্তি হয়ে আসতে পারেনি। যেটা হতে শুরু করে দিলীপ ঘোষের নেতৃত্বে 2016 পর থেকে, নরেন্দ্র মোদী যখন দিল্লিতে ক্ষমতায়, অর্থাৎ যখন ডবল ইঞ্জিন সরকারের সম্ভাবনাটা তৈরি শুরু হয়। এবার সুতরাং এই যে বিজেপির উত্থান, তো সেই উত্থানের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিজেপির ইতিহাসে একটা বিশেষ জায়গা আছে। সুতরাং সেই পশ্চিমবঙ্গে রাজস্থান পশ্চিমবঙ্গ নয়, কর্ণাটক পশ্চিমবঙ্গ নয় বিজেপির কাছে, দিল্লিও পশ্চিমবঙ্গ নয়, যতই দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাক বা রাজস্থানে থাক। এবং পশ্চিমবঙ্গে কিন্তু আপনি দেখবেন একটা ঘরানা, যেটা সংঘের ঘরানা, সেটা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সিলেকশন হবে। সুতরাং আমি আশ্চর্য হব না, সংঘের প্রভাব থাকবে আপনি বলছেন। সংঘ নিয়ন্ত্রণ করবে এটাকে, আমার মনে হয় সংঘ এটাকে নিয়ন্ত্রণ করবে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং সরকার শুধু 5 বছরের জন্য নয়, 50 বছরের জন্য। আগামী 50 বছর বিজেপির শাসন, নিশ্চয়ই তাদের একটা পরিকল্পনা থাকবে এখানে, যাতে নিশ্চিত করা হয়। কেন দরকার এটা? কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে গেটওয়ে টু দ্য ইস্ট। পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি না হয়, যেটা থমকে আছে তৃণমূল সরকারের কারণে, তাহলে কিন্তু পূর্ব ভারত বা বিশেষ করে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন হওয়া সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের বর্ডার স্টেট, নেপালের বর্ডার স্টেট। তো এখানটা যদি সুরক্ষিত না হয়, বিশেষ করে বাংলাদেশের সীমান্তে যদি কাঁটাতারের বেড়া না দেওয়া যায় ঠিকভাবে, এটা ইমপ্লিমেন্টেড না হয়, তাহলে ভারতবর্ষের বিপদ, শুধু পশ্চিমবঙ্গের বিপদ নয়। সুতরাং সুরক্ষা এবং অর্থনীতি দুটো দিক থেকেই পশ্চিমবঙ্গের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং সেখানে একজন পরিপক্ক এবং অভিজ্ঞ মানুষের, যে সংঘের আদর্শে বিশ্বাস করে, সেই মানুষটার প্রয়োজন বোধহয় আছে। এই ক্ষেত্রে আমি শুভেন্দুর সম্ভাবনাটা কেন বেশি দেখছি? কারণ শুভেন্দু কিন্তু গত 5 বছরে নিজেকে একজন হিন্দুত্ববাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং নির্বাচনী সাফল্য তিনি পেয়েছেন। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ 2021-এও তিনি কিন্তু হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইটা মাথায় রেখে আমি বলবো যে শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন বাকিদের থেকে। শ্রমিক ভট্টাচার্য হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, কোনো মহিলা বুকও আসতে পারেন বাংলার কথা ভেবে, কিন্তু শুভেন্দু বোধহয় আপাতত এগিয়ে।